হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ শশাঙ্ক। আমাদের এখন ইন্ডিয়ান রিভার সিরিজ চলছে। তা তোমাদেরকে এর আগেও বলেছি যে ইন্ডিয়ান রিভার সিস্টেমকে আমরা দুই ভাগে ভাগ করি। কি কি? এক হচ্ছে হিমালয়ান রিভার, আর একটা হচ্ছে পেনিনসুলার রিভার। হিমালয় রিভার্সগুলোর মধ্যে প্রধান অন্যতম যে রিভার্সগুলো হলো সেগুলো হচ্ছে ইন্দাস, গঙ্গা অ্যান্ড ব্রহ্মপুত্র রিভার সিস্টেম। এইগুলো আমরা অলরেডি আলোচনা করা হয়ে গেছে। এবং পেনিনসুলার রিভার সিস্টেমের মধ্যে তাদেরকেও আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে ওয়েস্ট ফ্লোয়িং রিভার আর একটা হচ্ছে ইস্ট ফ্লোয়িং রিভার। আগের ভিডিওতে ওয়েস্ট ফ্লোয়িং রিভার নিয়ে আলোচনা করা হয়ে গেছে এবং আজকেই ভিডিওর লাস্ট ভিডিও। আজকে আলোচনা করব ইস্ট ফ্লোয়িং রিভার নিয়ে। তাহলে শুরু করা যাক। দেখো, এখানে একটা ম্যাপ করেছি। ওয়েস্ট ফ্লোয়িং নিয়ে তো অলরেডি হয়ে গিয়েছে, সেখানে নিয়ে আর কিছু বলছি না। তোমরা প্লে লিস্টে গিয়ে অবশ্যই দেখে নিও। ভীষণ ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে করবো কি ইস্ট ফ্লোয়িং। ইস্ট ফ্লোয়িং বলতে এখানে পূর্বে যে নদীগুলো পতিত হয়েছে, পূর্বে অর্থাৎ বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরে যে নদীগুলো পতিত হয়েছে সেইগুলো হচ্ছে ইস্ট ফ্লোয়িং রিভার। তা ওয়েস্ট ফ্লোয়িং যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এবার ইস্ট ফ্লোয়িংয়ের মধ্যে মেন যে নদীগুলো আছে সেইগুলো নিয়ে আজকে আলোচনা করবো। দেখো, এখানে পয়েন্ট করেছি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। এই ছখানাই হচ্ছে মেন নদী। আরও প্রচুর আছে। ভারত যেহেতু নদীমাতৃক দেশ, নদীর কোনো শেষ নেই, কিন্তু এই ছটাই হচ্ছে মেন নদী। এই ছটা নদী নিয়েই আলোচনা করব। দেখো, 1 নম্বরে লিখেছি সুবর্ণরেখা নদী। এই যে এটা হচ্ছে সুবর্ণরেখা। তোমরা জাস্ট ম্যাপটা এখন দেখে নাও, পরে ডিটেলসে বলছি। 2 নম্বরে মহানদী, এই যে মহানদী। 3 নম্বরে গোদাবরী, এই যে গোদাবরী নদী। দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরী নদী, এবং দক্ষিণ ভারতের সবথেকে দীর্ঘতম নদী হলো গোদাবরী। 4 নম্বরে কৃষ্ণা, গোদাবরীর পাশেই এই যে কৃষ্ণা নদী 4 নম্বরে। 5 নম্বরে পেন্নার, এই যে পেন্নার নদী। আর 6 নম্বরে কাবেরী নদী। এই 6টা নদী নিয়েই আজকে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। সবার প্রথমে শুরু করছি সুবর্ণরেখা নদী নিয়ে। দেখো, এখানে লিখেছি সুবর্ণরেখা। এর দৈর্ঘ্য কত? 395 কিলোমিটার। সুবর্ণরেখা নদীর দৈর্ঘ্য 395 কিলোমিটার সুবর্ণরেখা। এটা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? 1 নম্বর পয়েন্টে বলছি, অরিজিনেট ফ্রম রাঁচি অন ছোটনাগপুর প্লেটু। ছোটনাগপুর প্লেট থেকে সুবর্ণরেখা নদী উৎপত্তি লাভ করেছে। তারপরে 2 নম্বর পয়েন্টে বলছে, ইট ড্রেন্স ঝাড়খণ্ড, ওড়িশা অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। WB ফর ওয়েস্ট বেঙ্গল। তার মানে এই নদী ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। 3 নম্বর পয়েন্টে বলছে, ড্রেন্স ইনটু বে অফ বেঙ্গল। বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তোমাদের আগেই বলেছি যে ইস্ট ফ্লোয়িং রিভার যত আছে তারা সবাই বঙ্গোপসাগরে পতিত হয়েছে। 4 নম্বর পয়েন্টে বলছে, ইম্পর্টেন্ট ট্রাইবিউটারিজ। এর প্রধান শাখা নদী কী কী? করকাই, ক্ষীরকাই, রাহু, কাঞ্চি। বেশ নামের মধ্যে একটা ছন্দ আছে, কারকাই, ক্ষীরকাই, রাহু, কাঞ্চি। এর নামের মধ্যে একটা ছন্দ খুঁজে পাচ্ছি, মনে রাখার ক্ষেত্রে একটু সুবিধা হবে, তাই না? তারপরে 5 নম্বর পয়েন্টে বলছে, হুড্রু ফলস নিয়ার রাঁচি। মানে এই সুবর্ণরেখা নদীতে হুড্রু জলপ্রপাত অবস্থিত। কোথায়? রাঁচিতে। রাঁচির কাছে হুড্রু জলপ্রপাত অবস্থিত সুবর্ণরেখা নদীতে। এই সুবর্ণরেখা নদীতে আরও একটা পয়েন্ট হচ্ছে, বৈশিষ্ট্য হলো যে সুবর্ণরেখা নদী পরপর 2 বার কর্কটক্রান্তি রেখাকে স্পর্শ করেছে। এর আগের ভিডিওতে বলেছিলাম মাহি নদী স্পর্শ করেছে। ভারতবর্ষের 2টো নদী কর্কটক্রান্তি রেখাকে 2 বার স্পর্শ করেছে। এক হচ্ছে মাহি নদী, পশ্চিম বাহিনী, আর পূর্ব বাহিনী নদীর মধ্যে এই সুবর্ণরেখা নদী পরপর 2 বার স্পর্শ করেছে। মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষায় দেয়। তারপর আসছি মহানদী। মহানদীর দৈর্ঘ্য কত? 851 কিলোমিটার মহানদীর দৈর্ঘ্য। 1 নম্বর পয়েন্টে বলছে, রাইজেস নিয়ার সিহাও ইন রায়পুর অফ ছত্তিশগড়। ছত্তিশগড়ের রায়পুর ডিস্ট্রিক্ট থেকে এই মহানদীর উৎপত্তি হয়েছে। তোমাদের এই প্রসঙ্গে বলে রাখি যে উত্তর ভারতের নদীগুলো, যে নদীগুলো হিমালয় পর্বতমালার থেকে উৎপত্তি লাভ করেছে, এইগুলো সবই কিন্তু বরফ গলা জলে পুষ্ট।
আর যেগুলো হিমালয় বাদ দিয়ে অন্যান্য পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে, দক্ষিণ ভারতের যে নদীগুলো, এই পূর্ব বাহিনী বলো বা পশ্চিম বাহিনী, এগুলো সবই কিন্তু বেশিরভাগই বৃষ্টির জলে পুষ্ট। তার ফলে কি হয় কি, বৃষ্টির জলে পুষ্ট হওয়ার কারণে এই নদীগুলোর নাব্যতা সারা বছর থাকে না, এগুলোতে সিজনাল। যখন বৃষ্টির জল প্রচুর পরিমাণে বর্ষা হয় তখনই কিন্তু নদীতে প্রচুর জল ধারণ করে, কিন্তু অন্যান্য সময় জলের গতিবেগ খুবই কম থাকে এবং জলও খুব কম প্রবাহিত হয় এই নদীগুলোতে। এগুলো তো দেখো, এই যে ছত্তিশগড় ডিস্ট্রিক্টের রায়পুর থেকে মহানদী উৎপত্তি লাভ করেছে। তোমরা ভালো মতনই জানো যে ছত্তিশগড়ে কি এমন উচ্চতা পর্বত আছে, খুবই সামান্য। উপদ্বীপীয় অঞ্চলের যে পাহাড়গুলো যেগুলো আছে, যে রেঞ্জগুলো যেগুলো আছে, খুবই মানে মানে নিচু, এমন কিছু বেশি উঁচু না, 3000-4000 মিটারের মধ্যে এগুলো সীমাবদ্ধ। আর হিমালয় কোথায়? হিমালয় তো 6000-এর উপরে, 6000-7000 এরকম হচ্ছে হিমালয়ের গড় উচ্চতা 6000। তো সেখানে স্বাভাবিক বরফ জমবে, সেখানকার জলের মানে নদীর নাব্যতা বেশিই থাকবে, কিন্তু এই অঞ্চলে নদীগুলোর নাব্যতা খুবই কম থাকে, 2000-2500 মিটারে এমন কিছু বেশি নাব্যতা থাকে না। তো কী হয়েছে, তবু এই নদীগুলোতে যেহেতু খাড়া ঢাল এবং নদীগুলো তুলনামূলক ছোট এবং খাড়া ঢালভাবে চলে আসছে বলে উত্তর ভারতের তুলনায় দক্ষিণ ভারতের নদীগুলোতে জলপ্রপাত বেশি দেখা যায় এবং এই জলপ্রপাতগুলোর উচ্চতাও অনেক বেশি হয়। ঠিক আছে, তারপর বলছে ফ্লোস থ্রু ছত্তিশগড় অ্যান্ড ওড়িশা। মহানদী ছত্তিশগড় এবং উড়িষ্যার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। 3 নম্বর পয়েন্টে বলছে কটক সিচুয়েটেড ইন দ্য ব্যাঙ্ক অফ মহানদী। মহানদীর তীরে কটক শহর অবস্থিত। তোমরা সবাই ভালো মতনই জানো কটক শহর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্য বিখ্যাত। কটক মনে রাখবা, ঠিক আছে? কটক শহর মহানদীর তীরে অবস্থিত, যেখানে পরীক্ষা দেয়। তার 4 নম্বর পয়েন্টে বলছে হীরাকুদ ড্যাম অন দিস রিভার। সব থেকে দীর্ঘতম, ভারতবর্ষের মধ্যে সব থেকে দীর্ঘতম বাঁধ, সেটা কি হচ্ছে? হীরাকুদ। সেই হীরাকুদ ড্যাম কোথায়? মহানদীতে অবস্থিত। কোথায়? উড়িষ্যাতে। উড়িষ্যাতে অবস্থিত মহানদীতে। এবং এই মহানদীর উপনদীগুলো কি কি? শেওনাথ, ইব, তেল, অং, হাসদিও, এইগুলো হচ্ছে উপনদী। এইবার আসছি গোদাবরী নদী নিয়ে, ভীষণ ইম্পর্টেন্ট। দেখো, প্রথমে লিখেছি গোদাবরী নদীর দৈর্ঘ্য 1465 কিলোমিটার। 1465 কিলোমিটার হলো গোদাবরী নদীর দৈর্ঘ্য। 1 নম্বর পয়েন্টে বলছি নোন অ্যাজ দক্ষিণ গঙ্গা। একে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। গোদাবরী নদীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা। এটা তোমরা নিশ্চয়ই জানো এবং পরীক্ষাতে বহুবার এসেছে, এবং আশা করছি তোমরা এই প্রশ্নটার সঠিক অ্যান্সার দিয়েছিলে। 2 নম্বর পয়েন্টে বলছে লার্জেস্ট পেনিনসুলার রিভার অ্যান্ড সেকেন্ড লার্জেস্ট রিভার ইন দ্য ইন্ডিয়া। দক্ষিণ ভারতের নদীগুলোর মধ্যে গোদাবরী নদী সব থেকে দীর্ঘতম নদী, এবং ভারতবর্ষের মধ্যে মানে টোটাল ভারতবর্ষে যত নদী আছে সেগুলো বিচার করলে গোদাবরী নদী হলো সেকেন্ড লার্জেস্ট রিভার। তাহলে প্রথমটা কথা, প্রথমটা হচ্ছে গঙ্গা নদী, ভারতবর্ষের মধ্যে সব থেকে দীর্ঘতম নদী, ওর দৈর্ঘ্য 2525 কিলোমিটার। তারপরে হচ্ছে গোদাবরী আসছে 1465 কিলোমিটার। 3 নম্বর পয়েন্টে বলছি রাইসেস ফ্রম ত্রিম্বকেশ্বর ইন নাসিক ডিস্ট্রিক্ট অফ মহারাষ্ট্র। মহারাষ্ট্রের নাসিক জেলার ত্রিম্বকেশ্বর থেকে উৎপত্তি লাভ করেছে এবং পতিত হয়েছে কোথায়? তোমরা সবাই জানো বে অফ বেঙ্গলে। মানে দক্ষিণ ভারতে যত নদী, মানে পূর্ব বাহিনী যে নদীগুলো আছে তারা সবগুলোই বে অফ বেঙ্গলে পতিত হয়েছে। 4 নম্বর পয়েন্টে বলছে গোদাবরী বেসিন, মানে গোদাবরী নদী অববাহিকা কোথায় কোথায়? মহারাষ্ট্র, MP ফর মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ। 1, 2, 3, 4, 5, 6টা স্টেটের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এই গোদাবরী নদী। ভীষণ ইম্পর্টেন্ট, এর বেসিন অনেক বড়। 5 নম্বর পয়েন্টে বলছে পেনগঙ্গা, ইন্দ্রাবতী, প্রাণহিতা, মাঞ্জিরা, এইগুলো সব হচ্ছে এর মেন ট্রাইবুটারিজ। পেনগঙ্গা, ইন্দ্রাবতী, প্রাণহিতা, মাঞ্জারা। 6 নম্বর পয়েন্টে বলছে ফেমাস ফর মিনারেলস। এই নদী অববাহিকায় প্রচুর খনিজ সম্পদ পাওয়া যায়, যার ফলে এই নদী অববাহিকা খনিজ সম্পদের জন্য বিখ্যাত। যেমন হচ্ছে পেট্রোলিয়াম জাতীয় দ্রব্য পাওয়া যায়, কয়লা পাওয়া যায়, এই জন্যে এই নদী অববাহিকা ভীষণ ইম্পর্টেন্ট। অলসো কল্ড ফ্লাডেড রিভার, একে
বন্যাপ্রবণ নদীও বলা হয়। কেন বলা হয়? একটু আগেই বলছিলাম যে দক্ষিণ ভারতের নদীগুলোর নাব্যতা কম থাকে এবং বৃষ্টির জলে পূর্ণ থাকার ফলে সারা বছর জল থাকে না, শুধুমাত্র বর্ষার সময় জল থাকে। তো এর ফলে কি হয়, বর্ষার সময় যখন প্রচুর বৃষ্টিপাত হয় এবং এর যে শাখা নদী যেগুলো আছে, উপনদী যেগুলো আছে, পেনগঙ্গা, ইন্দ্রাবতী, প্রাণহিতা, মাঞ্জারা, এই নদীগুলোতে প্রচুর জল বহন করে এনে সব গোদাবরী নদীর সাথে মিলিত হয়। এর ফলে কী হয়, গোদাবরী মেন স্ট্রিমের তার জল এবং এই উপনদীগুলোর জল সব এক জায়গায় এসে যখন এই উপকূলের দিকে যখন একসাথে যখন জড়ো হয়, তখন এই অঞ্চলের জলের প্রবাহ মাত্রা অনেক বেড়ে যায়। ফলে কি হয়, উপকূল অঞ্চলে প্রতি বছর বন্যা হয়। গোদাবরীর উপকূল অঞ্চলে ঠিক এই কারণে প্রচুর পরিমাণে বন্যা হয়, কারণ শুধুমাত্র বৃষ্টির জল ধরে রাখতে পারে না বলে। হলো, তারপরে বলছে অলসো কল, হ্যাঁ হলো 8 নম্বর পয়েন্টে বলছে ইন রাজামান্দিরি ইট স্প্লিটস ইন্টু সেভারাল ব্রাঞ্চেস। উপকূলে মানে বঙ্গোপসাগরে পড়ার আগে রাজামান্দিতে কি হয়, এই নদী যখন একটা এইভাবে যখন চলে আসছে, ঠিক বঙ্গোপসাগরে পড়ার আগে এগুলো নানা রকম অনেকগুলো ব্রাঞ্চে তৈরি হয়ে যায়। এই ছোটো ছোটো এরকম ব্রাঞ্চ হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়, যার ফলে কী হয়, এইগুলোতে সব দ্বীপ সৃষ্টি করেছে, সব বদ্বীপ সৃষ্টি করেছে। তোমাদের এর আগে বলছিলাম যে ভিডিওতে যে দক্ষিণ ভারতের নদীগুলোতে ডেল্টা সৃষ্টি করে না, তার এস্টিউরি সৃষ্টি করে, কিন্তু গোদাবরী নদী হচ্ছে তার ব্যতিক্রম, যে গোদাবরী নদীতে ডেল্টা সৃষ্টি হয়। এবং এর মধ্যে বলছে, এই যে 9 নম্বর পয়েন্টেই বলেছি মেকিং ডেল্টা। তো 10 নম্বর পয়েন্টে যেটা বলছিলাম, কোলেরু লেক অন দিস ডেল্টা, কোলেরু হ্রদ অবস্থিত এই ডেল্টাগুলোর মধ্যে। যখন ছোটো ছোটো সব ভাগ হয়ে গেছে সমুদ্রে পড়ার আগে, এই ভাগগুলোতে সব ডেল্টা তৈরি হয়ে গেছে। এই ডেল্টাগুলোর মধ্যে কোলেরু হ্রদ অবস্থিত, খুব বিখ্যাত। এটাকে একটা লেগুনও বলা হয়। লেগুন কী কারণে বলি, লেগুন হচ্ছে এই কি ধরো সমুদ্র থেকে এইভাবে চলে এসছে, এই অংশটাকে বলা হয় হচ্ছে লেগুন, এই অংশটাকে। আর যখন কোনো লেক সম্পূর্ণটা এইভাবে আবদ্ধ থাকবে তখন সেটাকে লেক বলবে। যখন এই সমুদ্রের সাথে পুরো একটা অংশ ফাঁকা থাকে তখন বলা হয় সেটা লেগুন। ঠিক আছে, মনে রাখবা। তারপরে 11 নম্বর পয়েন্টে বলছে অ্যাসোসিয়েটেড উইথ ম্যানগ্রোভস। গোদাবরী নদী অববাহিকায় ম্যানগ্রোভ দেখা যায়। আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গলের সুন্দরবনে ম্যানগ্রোভস দেখা যায়, তেমনি গোদাবরী বেসিনে ম্যানগ্রোভস দেখা যায়। এবার আসছে কৃষ্ণা নদী। দেখো, কৃষ্ণা নদীর দৈর্ঘ্য হচ্ছে 1401 কিলোমিটার। কোনো বই 1400 আছে, একই ব্যাপার, 1401 একই ব্যাপার। এনসিইআরটিতে 1401 আছে, তো ওই জন্য এইটাই লিখেছি। 1 নম্বর পয়েন্টে বলছে রাইজেস ফ্রম মহাবালেশ্বর ইন ওয়েস্টার্ন ঘাট। পশ্চিম ঘাট পর্বতমালার মহাবালেশ্বর শৃঙ্গ থেকে কৃষ্ণা নদীর উৎপত্তি হয়েছে। তারপরে বলছে 2 নম্বর পয়েন্টে বলছে মহারাষ্ট্র, কর্ণাটকা, তেলেঙ্গানা অ্যান্ড অন্ধ্রপ্রদেশ ইটস রিভার বেসিন। তাহলে কটা এর নদী অববাহিকা কোন কোন রাজ্য? মহারাষ্ট্র 1, কর্ণাটকা 2, তেলেঙ্গানা 3 এবং অন্ধ্রপ্রদেশ 4। 4টে স্টেটের মধ্যে দিয়ে এই নদী প্রবাহিত হয়েছে। 3 নম্বর পয়েন্টে বলছে এর মেন ট্রাইবিউটারিজ কোনগুলো সেগুলো বলছে। কি কি? কয়না, তুঙ্গভদ্রা, ভীমা, মালপ্রভা, ঘাটপ্রভা, মুসি এর মেন ট্রাইবিউটারিজ, এইগুলো মনে রাখবা। হ্যাঁ, 4 নম্বর পয়েন্টে বলছে, এর সাথে একটা পয়েন্ট বলে রাখি যে কৃষ্ণা নদী হলো ভারতবর্ষের মধ্যে 4র্থ বৃহত্তম নদী এবং পূর্ব বাহিনীর মধ্যে 2য় বৃহত্তম নদী হলো কৃষ্ণা। প্রথম বৃহত্তম হচ্ছে গোদাবরী এবং 2য় বৃহত্তম হচ্ছে কৃষ্ণা নদী। 4 নম্বর পয়েন্টে বলছে গেট ফ্লাডেড ইন রেইনি সিজন। বর্ষাকালে বন্যা হয়। গোদাবরীতে যে সিস্টেম যেটা একটু আগে বললাম, কৃষ্ণাতেও ঠিক সেম একইভাবে। 5 নম্বর পয়েন্টে বলছে নাগার্জুন সাগর ড্যাম লোকেটেড ইন দিস রিভার। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে যে নাগার্জুন সাগর কোন নদীতে অবস্থিত, এটা হবে কৃষ্ণা নদীতে অবস্থিত। 6 নম্বর পয়েন্টে বলছে দুধগঙ্গা অ্যান্ড ঘাটপ্রভা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট কোথায়? এই নদীতে অবস্থিত। হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট কী কী? ঘাটপ্রভা এবং দুধগঙ্গা এই কৃষ্ণা নদী অববাহিকায় অবস্থিত, মানে কৃষ্ণা নদীতে তৈরি করা হয়েছে। ভীষণ ইম্পর্টেন্ট, মনে রেখে দেবা। এইবার আসছে কাবেরী নদীতে। কাবেরী নদীর দৈর্ঘ্য 800 কিলোমিটার। 1 নম্বর পয়েন্টে বলছে ইট ইজ কল্ড
গাঙ্গেস অফ দ্য সাউথ, কাবেরী নদীকেও দক্ষিণের গঙ্গা বলা হয়। কাবেরী নদীকেও আমাদের দেশে যেমন গঙ্গা নদীকে পবিত্র নদী হিসেবে পুজো করা হয়, ঠিক তেমনিও কাবেরী নদীকেও ওরকম গঙ্গা মাতার মতন কাবেরী মাতা মানে কাবেরী দেবী হিসেবে পুজো করা হয়। ওই জন্য দক্ষিণ ভারতের ভীষণ ভীষণ পবিত্র নদী। এটা বলছে অরিজিনেটস ফ্রম ব্রহ্মগিরি হিলস, কর্ণাটকা। কর্ণাটকের ব্রহ্মগিরি হিলস থেকে এই নদীর উৎপত্তি হয়েছে। 3 নম্বর পয়েন্টে বলছে দ্য রিভার ফ্লোজ থ্রু আউট দ্য ইয়ার ফর সাউথ ইস্ট অ্যান্ড নর্থ ইস্ট মনসুন। সাউথ ওয়েস্ট এবং নর্থ ইস্ট মনসুনের জন্যে এই নদীতে সারা বছর জল থাকে। কেমন? এই নদীর যে আপার ক্যাচমেন্ট এরিয়া আছে, এই নদীর যে আপার ক্যাচমেন্ট এরিয়া যেটা, সেটা হচ্ছে এই সাউথ ওয়েস্ট মনসুনের জন্যে বৃষ্টিপাত হয়। আর এর যে লোয়ার ক্যাচমেন্ট এরিয়া আছে সেটা নর্থ ইস্ট মনসুনের জন্যে বৃষ্টিপাত হয়। এর ফলে কী হয়, বছরে এই নদী দুবার বৃষ্টিপাত পাচ্ছে। অন্যান্য নদী যেমন বছরে একবার বৃষ্টির সম্মুখীন হয়, মানে বৃষ্টি পেয়ে সেই তখন নদী প্রবাহিত হয় নদীতে, কিন্তু এই নদী কাবেরী নদী বছরে দুবার বৃষ্টিপাত পাওয়ার সুযোগ পায়, যার ফলে কি হয় এই নদীতে সারা বছর জল থাকে। তারপরে 4 নম্বর পয়েন্টে বলছে হারেঙ্গি, হেমাবতী, সিমসা, লক্ষ্মণ, আমরাবতী এর মেন ট্রাইবুটারিজ। হারেঙ্গি, হেমাবতী, সিমসা, লক্ষ্মণ, আমরাবতী এর মেন ট্রাইবুটারিজ। 5 নম্বর পয়েন্ট হচ্ছে কি বলছে, শিব সমুদ্রম ড্যাম, শিব সমুদ্রম ফলস ইন দিস রিভার। এই নদীতে শিব সমুদ্রম জলপ্রপাত অবস্থিত। 6 নম্বর পয়েন্টে বলছে ফ্লোস থ্রু কেরালা, তামিলনাড়ু, কর্ণাটকা। কেরালা, তামিলনাড়ু এবং কর্ণাটকের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। এই প্রসঙ্গে একটা ভীষণ একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, এই কাবেরী নদী নিয়ে তামিলনাড়ু এবং কর্ণাটকের মধ্যে একটা আইনি বিবাদ দীর্ঘদিন ধরে চলছে, যেটা বর্তমানে সুপ্রিম কোর্টের আওতায় আছে। সুপ্রিম কোর্টের নির্দেশে কাবেরী নদীর যে জল এই বন্টন করা হচ্ছে সমানভাবে, একটা হচ্ছে কর্ণাটকা আর একটা তামিলনাড়ুতে। এদিকে হচ্ছে এই জলবন্টন নেই হচ্ছে এই দুটো রাজ্যের মধ্যে একটা সমস্যা সৃষ্টি হয়েছে, যে কোন রাজ্য কত পরিমাণ জল নেবে সেটা এখন বর্তমানে সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণাধীনে আছে। সুপ্রিম কোর্ট এখনও সেমনভাবে কোনো ফাইনাল রায় দিইনি, তবে আপাতত সুপ্রিম কোর্টের রায় অনুসারেই দুটো স্টেট সমান পরিমাণে জল পাচ্ছে, যেহেতু এই নদীতে সারা বছর জল প্রবাহিত হয়। তারপরে কি হয়, সেচ কাজের জন্যে এই নদীর জল ভীষণ ইম্পর্টেন্ট, ওই কারণে এই দুটো স্টেটের মধ্যে বিবাদ লেগেই আছে। তারপরে পরের নদী হচ্ছে পেন্নার, সর্বশেষ হচ্ছে পেন্নার নদী। পেন্নার নদী কোথাতে প্রবাহিত হয়েছে, ফ্লোস থ্রু কর্ণাটকা এবং অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। এই নদীতেও সেম একই রকম সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণাধীনে চলে গিয়েছে। সুপ্রিম কোর্টে এই দুটো স্টেটের জলবন্টন নিয়ে সমস্যা চলছে। তা এখন সুপ্রিম কোর্টের রায় না আসা পর্যন্ত আমরা এখন বুঝতে পারছি না কোন স্টেট কত পরিমাণ জল নেবে, কিন্তু আপাতত কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ সমান পরিমাণ জল মানে এদের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে দক্ষিণ ভারতের নদ নদী সম্বন্ধে আমরা ডিটেলসে জানলাম। আজকে আমাদের শেষ ভিডিও ভারতবর্ষের নদ নদীর উপরে। এরপরের ভিডিওতে আমরা ওয়াটারফলস, তারপরে মাল্টিপারপাস প্রজেক্ট এই বিষয়গুলো নিয়ে আনবো, তারপরে লেকস নিয়ে আনবো। আপাতত এতগুলো যে রিভার সিরিজে যে ভিডিওগুলো করলাম তার মধ্যে যদি কোনো জায়গায় কোনো ইনফরমেশন দেওয়ার ব্যাপার থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, এবং প্রতিটা ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন সেকশনে দেওয়া থাকবে। তোমাদের আগামীতে যে এক্সামগুলো দেবা সেই এক্সামগুলোতে ভীষণভাবে কাজে লাগবে। তোমরা এই ভিডিওগুলো রিপিট করে করে নিশ্চয়ই দেখো, তাহলে তোমাদেরই উপকার হবে। আপাতত টাটা।